নমস্কার। আজকে টুকরো কথার পরবর্তী ভিডিও নিয়ে আসলাম। আজকের বিষয় শ্রীরামচন্দ্রের বিবাহ। শ্রীরামচন্দ্রকে অযোধ্যা থেকে ঋষি বিশ্বামিত্র নিয়ে গিয়েছিলেন অরণ্যের মধ্যে তাদের সাহায্যার্থে। শ্রীরামচন্দ্র আর তার ভাই, ছোট ভাই লক্ষ্মণ। তারা অরণ্যে ভ্রমণ করতে করতে বিভিন্ন রাক্ষসীদের বধ করার পর অযোধ্যার রাজকুমারকে নিয়ে মিথিলার রাজা জনকের রাজত্বের ওপর দিয়ে যখন যাচ্ছেন, তখন মিথিলার রাজা, তার কন্যা সীতা, এদের গল্প ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে বলে। রাজা জনক ভূমি চাষ করতে গিয়ে সীতাকে পেয়েছিলেন। সীতা মানে জমির আল, মাটি থেকে পেয়েছিলেন, তো তার জন্য তার নাম সীতা রেখেছিল। আর জনকের কন্যা, তাই জানকী তার অপর নাম। তো রাজা জনকের বংশে একটা ধনুক ছিল, যেটা বংশ পরম্পরায় আসছে আর কি, পরশুরাম প্রদত্ত শিবের ধনুক। শিব আশীর্বাদ স্বরূপ ভগবান শিব পরশুরামকে দিয়েছিলেন। সেটাকে বলা হতো হরধনু বা পিনাক। সেই ভগবান শিবের ধনুক পরশুরাম রাজা জনকের বংশে দিয়েছিলেন। ওটা বংশ পরম্পরায় তাদের কাছে সংরক্ষিত ছিল, তারা ওইটাকে পুজোও করতেন। এবার রাজা জনক একটা মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, তার মেয়ে সীতার বিয়ে তার সঙ্গেই দেবেন যে এই হরধনুতে ছিলা বা গুণ পড়াতে পারবে। গুণ মানে ওই ধনুকের যে দড়ি মতো অংশটা, যেটাকে জ্যা বলে, সেইটা কাঠের ধনুক হয়তো, সেইটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দড়ির মতো ওটাকে টেনে পরিয়ে সেটা দিয়ে টেনে তীর ছোড়া হয়। তো এই ধনুকটা এতই বিশাল, এতই ভারী ছিল, একজন মানুষের পক্ষে তুলে ধরাই সম্ভব ছিল না। সেই ধনুকে যে ছিলা পরাতে পারবে, তার সঙ্গেই নিজের মেয়ে সীতার বিয়ে দেবে। এবার সীতার বিয়ে দেবেন মনস্থির করেছেন, তখন কিন্তু সীতা বালিকা নয়, 6-7 বছরের ছোট বাচ্চা নয়, বিবাহযোগ্যা হয়েছে। বিবাহযোগ্যা মানে যখন শ্বশুরালয়ে যেতে পারবেন, স্বামীর সঙ্গে গৃহ স্থাপন করতে পারবেন, সেই রকম বয়স, মানে ওই 18-19 এরকম সাবালিকা, একেবারে নেহাত বাচ্চা বয়সে কিন্তু তখনকার দিনে বাল্যবিবাহ ছিল না। তাই সীতা তখন প্রাপ্তবয়স্কা। আর সীতার যথেষ্ট মর্যাদা সম্পন্ন, আর তিনিও কিন্তু রাজার মেয়ে। তখনকার দিনে রাজার মেয়েরাও রাজার ছেলেদের মতোই যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, বেদ পাঠ সমস্তই করতেন। তাহলে এই সব শিক্ষাও তার একভাবে চলেছে, সমস্ত শিক্ষাও নিয়েছে। এবার সে বিবাহযোগ্যা হয়ে উঠেছে। এর জন্য তার বিয়ের বিভিন্ন ব্যবস্থার চেষ্টা রাজা জনক করে যাচ্ছেন। তাতে অনেক দেশের রাজারা এসেছেন, রাজপুত্ররা এসেছেন, কেউ আর ওই হরধনুকে ছিলা পরাতে পারেনি, তুলেই ধরতে পারেনি। একার পক্ষে তুলে ধরাই সম্ভব হয়নি। তাই রাজা জনকের মনে এবার বিষাদপূর্ণ হয়ে গিয়েছে যে এমন কেউ আসছে না যার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি। আমি এমন মনে মনে প্রতিজ্ঞা করে বসেছি যে হরধনুতে ছিলা পরাবে তার সঙ্গেই মেয়ের বিয়ে দেব। মেয়ের বিয়ে আর হয়ে উঠছে না, তাই উনি মনে মনে আর কি দুঃখিত রয়েছেন। এইরকম সময় একবার মিথিলাতে ওই হরধনুকের পুজো হবে বলে সব আয়োজন হচ্ছে। ঠিক সেই সময় ঋষি বিশ্বামিত্র রাজপুত্র রাম আর লক্ষ্মণকে নিয়ে সেখানে প্রবেশ করেছেন। প্রবেশ করে রাজা জনকের সমস্ত গল্প বলছেন। এরপর এই হরধনুর কথা রামচন্দ্র বিশ্বামিত্রের কাছে অনেকক্ষণ ধরে শুনেছেন যে কেউ তুলতেই পারে না। এবার তিনি একজন রাজার ছেলে, ক্ষত্রিয়, তার মধ্যে ক্ষত্রিয় রক্ত, তাই তার খুব ইচ্ছা হয়েছে যে আমি একবার দেখি পারি কি না। তাই তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি ওই ধনুকটা একবার দেখতে চাই। তো বিশ্বামিত্র মুনি
আহ, রাজা জনককে বলছেন যে এই এই রাজপুত্র আপনার হরধনুটা একবার দেখতে চান। তো রাজা জনক বলছে ইনি কে? তখন বিশ্বামিত্র মুনি আবার তার পরিচয় দিচ্ছে যে অযোধ্যার রাজা দশরথের ছেলে শ্রীরামচন্দ্র, সরি। কিন্তু তখন কোনো স্বয়ম্বর সভা হচ্ছিল না, বা তার আগে সীতার যে বা বাচ্চা বয়স তাও নয়, আর রামচন্দ্র এসে আগে মন্দিরে সীতার সঙ্গে দেখা হয়েছে বা বাগানে দেখা হয়েছে এরকমও নয়। আরেকটা কথা, তখন কিন্তু মন্দির ছিল না, মন্দির ব্যবস্থাটাই ছিল না। এমনি বিভিন্ন দেবদেবীর উপাসনা করা হতো, কিন্তু মন্দির, বিভিন্ন জায়গায় মন্দির এরকম ছিল না। তখন তার প্রয়োজন ছিল না, তাই মন্দিরও ছিল না। আর সীতা নেহাত বালিকাও নয়, তখন বিবাহযোগ্যা। তো সেদিন যেহেতু পুজোর আয়োজন চলছে, তাই জনক রাজা বললেন যে ঠিক আছে, ধনুক দেখাবো। সেই ধনুষকে নিয়ে আসছে যখন, অনেকগুলো একদম কি বলে হাট্টা খাট্টা জওয়ান এরকম অনেক যুবকেরা মিলে সেই হরধনুকে টানতে টানতে নিয়ে আসছেন। একার পক্ষে সম্ভব নয়, 2-4 জনের পক্ষেও সম্ভব নয় আর কি। সেই হরধনু নিয়ে আসলে এদিকে রাজা জনক তখন বলছেন যে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে এই হরধনুতে যে ছিলা পরাতে পারবে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। তো এই কারণেই ছিলা পরাবেন রাম সেজন্য নয়, উনি জাস্ট একজন ক্ষত্রিয় হিসেবে তার কৌতূহলে আমি পারি কিনা দেখি, এই দেখার জন্যই হরধনুটা এক হাতে তুলে ফেলেন। তুলে ফেলতেই সবাই তো অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তুলে তারপর তার ছিলাটা টেনে তাতে পরিয়ে দেন, গুণ পরিয়ে দেন। গুণ চড়ানোর পরে যেই একটা ছিলাটা ধরে টেনে একটা টঙ্কার দেন, সাথে সাথে হরধনু ভেঙে যায়। এবার তখন রাজা জনক তো এত মানে এইরকম একজনের জন্যই তো বসেছিলাম এতদিন ভেবে, বিশ্বামিত্র মুনিকে বলেন যে আমি এর সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। তখন বিশ্বামিত্র মুনি বলছেন ঠিক আছে, তাহলে আপনারও প্রতিজ্ঞা থাকবে। রামকে বলছেন যে সীতার সঙ্গে বিয়ে করতে। তখন রাম বলছেন এইভাবে তো হয় না, আমি তো বিয়ে করব বলে বাড়ি থেকে আসিনি, আমার বাবা মা আছেন, তাদের থেকে পারমিশন নিতে হবে। তখন আবার অযোধ্যায় খবর পাঠানো হলো, দশরথ, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তাদের বাকি পুত্র 2জনকে নিয়ে এসে উপস্থিত হলেন, এবং সীতার আরও বাকি 3জন বোনের সঙ্গে রামের 3 ভাইয়ের, সকলের 4 ভাইয়ের একসঙ্গে খুশি খুশি বিয়ে হয়, এবং তারা আনন্দের সঙ্গে সবাই সকলকে আনন্দের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়ে অযোধ্যায় ফিরে যায়। এই রকম ছিল মহর্ষি বাল্মীকি দেবের রচিত রামায়ণে রামের বিয়ে। সেখানে সীতা বালিকা নয়, সেখানে কোনো স্বয়ম্বর সভা হয়নি, বা স্বয়ম্বর সভার বা হরধনু ভাঙার আগে শ্রীরামের সঙ্গে সীতা মায়ের দেখাও হয়নি। এগুলো আমরা বিভিন্ন সিরিয়ালে, সিনেমায় দেখি। গল্প আর একটু রং মাখানোর জন্য হয়তো এরকম গল্প তৈরি হয়েছে, আর কিছু কিছু হয়তো আঞ্চলিক ভাষা অনুবাদে পরিবর্তন হয়েছে। তাছাড়া আমি যা বললাম শুধুমাত্র বাল্মীকি দেবের রচিত রামায়ণে যেইভাবে বর্ণনা করা রয়েছে। আর হ্যাঁ, বিয়ে হয়ে যাবার পর অযোধ্যার পথে যখন চলেছেন, সেই সময় পরশুরাম প্রচণ্ড রেগে গিয়েছেন। তখন উনি শুনেছেন যে তার দেওয়া শিবের পিনাক কেউ একজন ভেঙে দিয়েছে। তাই তিনি প্রচণ্ড রাগে বিষ্ণুর ধনুক নিয়ে এসেছেন। এসে মাঝপথে তাদের আটকে বলছে, কার এত বড় সাহস আমার দেওয়া শিবের ধনুককে ভেঙে দিয়েছে? তখন শ্রীরাম খুব শান্ত স্বরে বলে যে আমি ভেঙেছি। তখন পরশুরাম তো খুব রেগে গিয়েছেন যে এক্ষুনি আমি তোমার শিরচ্ছেদ করে দেব, নাহলে আমার এই ধনুককে তুমি ছিলা পরিয়ে দেখাও তো, ইন্দ্রের ধনুকে, তাহলে বুঝবো। তখন রাম তার ক্ষত্রিয় মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে শান্তভাবে বললেন যে দেখুন মহর্ষি, আপনাকে আমরা সকলেই শ্রদ্ধা করি,
তাই আপনাকে অশ্রদ্ধা না করেই আপনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করছি। আপনার এই ধনুকে আমি ছিলা পরাবো। এবার সেই ধনুকে ছিলাও পরিয়ে যে এক হাতে তুলে ধনুকে ছিলা পরিয়ে তীর ধরে টেনেছেন। টেনে বলছেন যে আমি তো পরিয়ে দিলাম, এবার তীরও ছাড়বো, কিন্তু আমার তীর যে ধনুকে চড়িয়েছি এই তীর কিন্তু ফেরত আসবে না। চড়িয়েছি ধনুকে, সেটা আমি ছাড়বই। এবার আপনি ঠিক করুন, এই ধনুকের থেকে যেই তীর বেরোবে সেটা তো কোনো জায়গায় পড়লে বিধ্বংসী একটা কিছু হবে। তাই হয় আপনি আপনার সমস্ত জ্ঞান যা কিছু পেয়েছেন, এতদিন অর্জন করেছেন, সেটা জ্ঞান না, পুণ্য, যা কিছু পুণ্য অর্জন করেছেন সেটা ছেড়ে দেবেন, আমাকে দিয়ে দেবেন। অথবা আপনি যে যখন তখন নিমেষের মধ্যে যেখানে খুশি যেতে পারেন, এই যে বিদ্যা আপনার রয়েছে সেটা দিয়ে দেবেন। আপনি কোনটা দেবেন? এই ধনুক দিয়ে আমি ওই দুটোর মধ্যে যে কোনো একটা নেব। তখন পরশুরাম বললেন যে পুণ্যটাই ছেড়ে দিই, পুণ্যটা আপনি নিয়ে নিন, আমারই ভুল হয়েছে আপনাকে চিনতে, আপনি স্বয়ং নারায়ণ, আমি আমার সম্পূর্ণ অর্জিত, সারা জীবনে অর্জিত পুণ্য আপনাকে দিয়ে দিচ্ছি, এই বিদ্যাটুকু আমার কাছে থাক, বিদ্যা না হলে আমি আর তো কোনো কাজই করতে পারবো না। তাই নিজের অর্জিত বিদ্যাকে না দিয়ে তার পুণ্যই দিয়ে দিয়েছিলেন শ্রীরামের চরণে। তারপরে তারা অযোধ্যায় চলে যায়। বিবাহের পর বেশ কয়েক বছর তারা খুব সুন্দরভাবে আনন্দে অযোধ্যায় বাস করেন। আর ততদিনে রাম আর সীতার মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। এই গল্পটায় বারবার ফিরে এসেছে। ধন্যবাদ। পরবর্তী গল্প নিয়ে আবার আসবো।